দর্শক গ্রিক ফ্রেন্সিতে স্বাগত। শুরুতেই শুভেচ্ছা জানিয়ে শুরু করছি যেভাবে বাংলাদেশ গত রাতে ম্যাচ জিতেছে এবং সেই ম্যাচ নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন, আড্ডা বলতে পারেন, আলোচনা বলতে পারেন, সঙ্গী হিসেবে মাজারুদ্দিন অমি, আন্তর্জাতিক ধারাভাষ্যকার। অমি ভাই, হাউস দ্য জোশ? খুব ভালো, খুবই ভালো। মানে এখন তো অনেক পজিটিভ মনে হচ্ছে সবকিছু। যেমনটা বললেন, আসলে এখন বা ম্যাচ শেষে যে পজিটিভ অবস্থা, লাস্ট ওভারে কি এরকম অবস্থা ছিল? কিছুটা কন্ট্রোলেই ছিলাম আমাদের, মানে যদি বলি যে হ্যাঁ একটু তো ভয় ছিল, ব্যাঙ্গালোরের কথা মনে হচ্ছিল যে আমরা আবার লাস্ট মোমেন্টে এসে চোখ করি কিনা, বাট আমরা কিন্তু ম্যাচটা লাস্ট 2 ওভার মনে হচ্ছিল কন্ট্রোলেই ছিল, আমাদের উইকেট হাতে ছিল। সো যদিও উইকেট পড়ছিল, বাট যখন এক রান দরকার মনে হচ্ছিল যে না একটা বের হয়ে যাবে, বাট স্টিল একটু ধুকধুকানি ছিল, কারণ আমাদের ওই জয়ের হ্যাবিটটা খুব কম। আমরা এই সময় অনেকবারই আমরা হেরে গিয়েছি জয়ের খুবই কাছে গিয়েও, সো ওই ভয়টা একটু ছিল, বাট আমি কনফিডেন্ট ছিলাম অনেস্টলি, মানে যে না আমাদের কাজ হয়েই গিয়েছে অলমোস্ট। হ্যাঁ, কনফিডেন্স যেমন ছিল, বাট ওই যে সেই ধুকধুকানি যেটা বললেন ওইটাও তো ছিল। এবং মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিমের কথা মনে পড়ছিল। ইভেন ওয়ার্ল্ড কাপ ফাইনালে 2019 সালে বেন স্টোকস যে কাজটা করেছিলেন, জাস্ট টুকি দিয়ে সিঙ্গেল নিয়ে সুপার ওভারে নিয়েছিলেন, তো পরে তিনি মুশফিক এবং রিয়াদের উদাহরণই দিয়েছিলেন যে আমার ব্যাক অফ দ্য মাইন্ড এটা ছিল। হ্যাঁ, তো আমরা এই মুহূর্তে এসেও যে জাকির আলী কিংবা শেখ মেহেদী হাসান যে অ্যাপ্রোচটা দেখিয়েছেন, আসলে ওই যে আগের ওই ইনসিডেন্ট থেকে শিক্ষা নেওয়ার যে বিষয়টা, সেটা কি কিছুটা কম মনে হয়েছে? একটু তো মনে হয়েছে যে মানে ওই যে হিরোইক্সের দিকে যাওয়ার একটা ব্যাপার ছিল, স্পেশালি জাকের আলীর কথা যদি বলি, মানে খুব ভালো খেলেছেন, দুটা বাউন্ডারি মেরে রানের সেই এটা কমিয়ে এনেছিলেন, একদম জয়ের প্রান্তে তিনি নিয়ে গিয়েছেন, টু বি ভেরি অনেস্ট। বাট হ্যাঁ, গেম অ্যাওয়ারনেস, গেম সিচুয়েশনে কি করতে হয়, ওইটা একটু তার এখনো মনে হয় শেখার জায়গা রয়েছে। এবং শিওরলি ড্রেসিং রুমে তো একটু প্যানিক সৃষ্টি হয়েছে যখন মাহেদি আউট হয়। সো ওই দুইটা উইকেটটা কিন্তু একটা মানে শিক্ষার জায়গা, যে হয়তো গতদিন আমরা বেঁচে গিয়েছি, বাট আরও ক্রাঞ্চ সিচুয়েশনে আরও যখন টাইট মোমেন্ট থাকবে তখন হয়তো এইগুলাই আমাদেরকে ভোগাতে পারে। বাট ভালো হয়েছে যে দিন শেষে আমরা মানে উইনিং সাইডে ছিলাম, এর জন্য এখন এটাকে অনেক পজিটিভলি ধরেও আমরা যে না শিক্ষার কিছু আছে, হেরে গেলে কিন্তু আবার এটাকে পুরো আমরা কাটাছেড়া করতাম। জাকির আলীর যে বিষয়টা নিয়ে আমরা আলাপ করছি, যে শটে তিনি বোল্ড হয়েছেন, মোটামুটি ধরতে পারি যে কাউ কর্নার কিংবা মিড উইকেট দিক, ওই দিকটা তিনি শট খেলতে গিয়ে ছক্কা মারার যে চেষ্টা, যেটা বরাবর তার ক্ষেত্রে দেখা যায়, অধিকাংশ শটই তিনি হয় স্ট্রেট কিংবা এই এরিয়াটাতে খেলার চেষ্টা করেন, যেটা শোয়েব মালিকও বলছিলেন যে জাকিরে বুঝতে হবে তোমার বাউন্ডারি এরিয়া শুধু এটা না, অন্যদিকেও খেলতে হবে। মানে এই জায়গায় আপনার রিমার্কস কি? এখন ইন্টারন্যাশনাল ক্রিকেটে যেমন এই যে সবাই ধীরে ধীরে তাকে এখন চক আউট করে ফেলেছে, সো তার স্ট্রেংথের জায়গাটা কি সবাই এখন বুঝে গিয়েছে। সো এখন তার গেমের লেভেলটা উপরে উঠাতে হবে, যে এখন তিনি ওয়ান ডিমেনশনাল না, বা এক জায়গায় শট খেলেন এইভাবে পরিচিত তিনিও হতে চাবেন না। তার শটের রেঞ্জ তিনি নিশ্চয়ই বাড়াবেন, এবং যেমনটি আপনি বলছিলেন যে অফসাইডেও অনেক অপশন হয়তো ক্রিয়েট করার সুযোগ থাকবে। সো সেটা তিনি কিভাবে লেভেল আপ করেন এটা তার উপর চোখ থাকবে। বাট অ্যাজ ফার অ্যাজ মানে এখন যেটা চলছে যে সাকসেস তো পাচ্ছেন, সো ওয়াই নট, মানে এখন খেলতে খেলতেই তিনি এই এক্সপিরিয়েন্সটা গেইন করবেন, খেলতে খেলতেই তার স্কিলটা ডেভেলপ করবেন। বড় প্লেয়ারদের একটাই গুণ থাকে যে তারা তাদের ওই একটা জায়গায় গিয়ে আটকে যায় না, তারা সবসময় ওখান থেকে পরবর্তী ধাপে যাওয়ার চেষ্টা করে, এবং আই এম শিওর জাকের আলী ওটা করার চেষ্টা করবে। তার শটের রেঞ্জ দেখে এটাই মনে হয় যে মানে তিনি ওয়েট করেন বলগুলো কীভাবে ডিপ মিড উইকেট এবং লং অন দিয়ে খেলবেন। সোজাও ভালো খেলেন, বাট আমার মনে হয় যে যখন বড় শট খেলারই থাকবে, সেক্ষেত্রে বোলার যদি মার্ক আউট করে ফেলে যে তাকে ওই জায়গায় বল না করলে আরও মানে ইজি হবে বোলারের জন্য, সো ওই কাজগুলো তো জাকেরের করা দরকার। আরও টাফার বোলিং অপোজিশনের এগেনস্টে হয়তো তাকে আরও বেশি ডিফিকাল্টি ফেস করতে হতে পারে যদি তার রেঞ্জটা না বাড়ান। এবং আমার মনে হচ্ছে যে এখন তিনি যেটা খেলছেন তার অভিজ্ঞতার কারণেই কিন্তু রানগুলো করতে পারছেন, কারণ ডোমেস্টিক ক্রিকেটে বলি বা বিপিএলেও তিনি কিন্তু এভাবেই রানগুলো করেছে। লাকও ফেভার করছে তার সাথে, তবে বেশি দিন সাস্টেন করতে হলে যেটা বললাম যে তার স্কিল ডেভেলপ করতে হবে আসলে। আর পরের প্রসঙ্গে যদি যাই, আপনি যখন এই কথাটা বলছেন আমার মাথায় একটা দৃশ্য ঘুরছে যে শেখ মেহেদী হাসান যখন ডাউন দ্য উইকেটে এসে শটটা খেলতে গেলেন, শামীম পাটোয়ারি কিন্তু ব্যাট ছুড়ে মেরেছেন এর আগে। বিষয়টা আসলে কতটা জাস্টিফাইড, কেমন লেগেছে আপনার দেখতে? মানে শামীমের জায়গা থেকে তিনি বলছিলেন যে কমন সেন্স অ্যাপ্লাই করার, তিনি এটার জন্যই বিরক্ত হয়েছেন যে মাহেদির তো এরকমই শট খেলার দরকার ছিল না, অপর প্রান্তে শামীমেরও তো একজন ব্যাটার রয়েছে। আপনি মাহেদিও কিন্তু কেপেবল ব্যাটার, তো যে শটটায় তিনি গিয়ে আউট হয়েছেন ওই শটটা কিন্তু তিনি থার্ড ম্যানে গাইড করে দিয়েও একটি রান নিতে পারতেন। ওই যে মানে সিচুয়েশনের হিটটা যে থাকে এটা শামীমকে দেখে বোঝা গিয়েছে, এবং আমার ভালো লেগেছে। হয়তো বাইরে থেকে দেখে অনেকে বলবে যে নিজের দলের প্লেয়ারের উপর এরকম রাগ ঝালেনি করলেন, বাট এই জেদগুলাই তো একটা দল
দলকে উপরে নিয়ে যায়, একটা প্লেয়ারের ক্যারেক্টার শো করে। শামীমের মধ্যে দেখেছি, তাওহিদ হৃদয়ের মধ্যে আমি এই জেদটা দেখেছি, খুব ভালো লাগে এখন যে তাদের ভেতরে এই যে বড় প্লেয়ার হওয়ার যে তাড়না বা দল জেতানোর জন্য যে একটা জেদ, এটা খুবই ইম্পর্টেন্ট। এবং আমার মনে হয় যে বয়সে শামীম জুনিয়র হবে, তারপরেও কিন্তু ওই সময় সিনিয়র পার্টনার কিন্তু শামীম ছিলেন। সো ওই জায়গায় তার সাথে একটু কথা বলে নেওয়াটা খুবই জরুরি। এবং এই ধরনের সিচুয়েশনে আমরা ওই যে বলে না যে জয়ের একটা অভ্যাস দরকার, আমাদের কিন্তু জয়ের অভ্যাসটা কম। সো এই ধরনের জয়গুলো আমাদেরকে অভ্যাসে পরিণত করতে একটু হলেও হেল্প করবে আশা করি। স্পেশাল মেনশন আমি করতে চাই শামীম পাটোয়ারি রানিং বিটুইন দ্য উইকের সময় যে ডাইভ গুলো দেন, সেটা মানে স্পেশাল মনে হয় কিনা? আউটস্ট্যান্ডিং, মানে যে ফুল স্ট্রেচ ডাইভ যেটাকে বলে, যে মানে সে তার সামর্থ্যের সর্বোচ্চটা চেষ্টা করে, এরপর আউট হয় না নট আউট হয়, দ্যাটস ডিফারেন্ট। বাট একটা মানুষ এর বেশি আর কিছু করতে পারে না। এটা দেখেই ভালো লাগে যে ভাই আমরা যখন দেখি খেলা বাংলাদেশ খেলে, যদি খুব টাফ ফাইট দিয়ে হারে, আমরা কিন্তু কষ্ট পেলেও বলি যে না ট্রাই করেছে। যখন আমরা দেখি যে সেই ট্রাইটাই নাই, তখন আমরা বিরক্ত হই কিন্তু। তো এই শামীমের এই জিনিসগুলো দেখে মনে হয় যে না তার মধ্যে চেষ্টা আছে, কখনো হয় কখনো হয় না, বাট এই চেষ্টাটাই আমাদের মনে হয় যে এই এশিয়া কাপটা আমাদের একটা ওই তাড়নাটা দেখা যাচ্ছে। আমি সোহানের ফিল্ডিং দেখেও মনে হয়েছে কিছু, হয়তো ক্যাচিং আমাদের ড্রপ হয়েছে। ওই দিনও ম্যাচে শ্রীলঙ্কার এগেনস্টে তাওহিদ হৃদয়ের দুইটা ক্যাচ আমার মনে হয় যে ধরা উচিত ছিল। তার বডি ল্যাঙ্গুয়েজ দেখে মনে হচ্ছে কিছুটা স্লো টু রিয়্যাক্ট, যেটা সে ব্যাটিং দিয়ে পুষিয়েছে, বাট স্টিল ফিল্ডিংয়ে কিন্তু তার ওই কাজটা করতেই হবে। এইটা যদি যখন একটা দল পুরোটা করে, তখন দেখবেন যে 15 থেকে 20টা রান যদি ফিল্ডিংয়ে সেভ করা যায় একটা টি-20 ম্যাচে, এটা কিন্তু অনেক বড় একটা ডিফারেন্স করে দেয়। আমাদের এই জায়গাটাতে কাজ হচ্ছে, ভালো হচ্ছে, আরো ইমপ্রুভ করা দরকার। চ্যাম্পিয়ন হইতে হলে বা টপ টিম হইতে হলে এই জায়গাগুলো থেকে সবচেয়ে বেশি আদায় করে নিতে হবে, কারণ ফিল্ডিংটা হাতে আছে। ব্যাটিং বোলিং অনেকটা লাকের ক্ষেত্রে, বাট ফিল্ডিংটা প্লেয়াররাও বলে যে এটা ইমপ্রুভ করার জায়গা প্রতিদিন থাকে। সো ওই জায়গাটা থেকে আমার মনে হচ্ছে যে ফিল্ডিংটা একটু বেটার হতে পারে, বাট আমাদের অ্যাপ্রোচ খুব ভালো লাগছে। তাওহিদ হৃদয়ের প্রসঙ্গটাতে আমি হয়তো একটু পরেই আসতাম, যেহেতু আপনার মাধ্যমে উঠলো বিষয়টা, এটা নিয়ে একটু আলোচনা করি যে ওনার ফিল্ডিং অ্যাপ্রোচ শুরুতে যেমনটা আপনি বললেন, তারপরে ব্যাটিং এর শুরুর ভাগটাও হয়তো কিছুটা বলেন আউট অফ রিদম মনে হয়েছে, তারপরে হয়তো সেটা তিনি পুষিয়ে দিয়েছেন। আমরা একই সাথে জানি তার মা ক্যান্সার আক্রান্ত, ভুগছেন, অবশ্যই এটা সাইকোলজিক্যালি হয়তো হৃদয়কে কিছুটা ডাউন রাখছে বা খেলায় এফেক্ট ফেলছে। ওভারঅল আপনার এমন মনে হয় কিনা? দেখেন, এটা তো কিছুটা হলো মনস্তাত্ত্বিক খেলাও ক্রিকেটটা। সো ব্যাক অফ দ্য মাইন্ড তার যেহেতু ফ্যামিলি একটা পার্সোনাল ইস্যু চলছে, সো অবভিয়াসলি এটা থাকতে পারে। কিন্তু অ্যাজ আ প্রফেশনাল আপনি যখন মাঠে নামবেন, তখন এটাকে এক্সকিউজ হিসেবে দেওয়াটা ঠিক হবে না। তাহলে আপনি আপনার জায়গাটাকে কিন্তু মানে ছোট করছেন, আপনার যে প্রফেশনালিজমটা সেটাকে আপনি প্রপারলি এক্সিকিউট করছেন না। ওই জায়গা থেকে আমি এটাকে কোনো এক্সকিউজ হিসেবে দেখবো না। আপনি যদি খেলতে চান, আপনি যদি মেন্টালি ফিট থাকেন, আপনি যদি মাঠে থাকেন, দেন ইউ হ্যাভ টু গিভ ইউ 100%। আর ব্যাটিংয়ে আমার মনে হচ্ছে যে শুরুর দিকে যখন লিটন আউট হয়ে যায়, লিটনের রোলটা কিন্তু তাওহিদ হৃদয় প্লে করেছে, কারণ সাইফ ওই অপর প্রান্ত থেকে খুব ভালো শট খেলছিল। সো শুরুতে রানও বল খেলেছে, খুবই ভালো সেন্সিবল ক্রিকেট খেলেছে। এবং আপনি খেয়াল করেছেন কিনা, লিটন আউট হওয়ার পর কিন্তু হৃদয়কে এই কথাটাই বলেছেন যে ফেরত আসার সময় যে ইউ জাস্ট গিভ সাপোর্ট টু সাইফ, তারপরে তুমি তোমার খেলা খেলো। ওয়ান সাইফ গট আউট, তারপর কিন্তু তাওহিদ হৃদয় তার শেল থেকে বের হয়েছে। সো খুবই ম্যাচিওর্ড একটা নক। আমার খুব ভালো লেগেছে দেখে যে একজন একজনকে কমপ্লিমেন্ট করা। আমাদের বাংলাদেশ টিমে হয় যে মানে অপর প্রান্ত থেকে একজন ভালো খেলছে, তো এই প্রান্তের ব্যাটারও ওই একই মোডে চলে যেতে চায়, সিচুয়েশনটা না বুঝে। তখন আমরা বলি যে গেম সেন্স কেন অ্যাপ্লাই করলো না, গেম অ্যাওয়ারনেস নাই কেন, এক নিয়ে ওই ব্যাটারকে দাও। সো তাওহিদ হৃদয় প্রথম 14-15-20টা বল কিন্তু এটাই করেছে, যেটা খুবই ভালো লেগেছে। এবং তার যে পরে গিয়ে যেভাবে এক্সেলারেট করেছে, প্রেশার কিন্তু অনেকটাই কমিয়ে ফেলেছিল, যে রীতিমতো আমরা বুঝতেছিলাম যে গেমটা এখন আমাদের হাতে আছে। যখন 20-30 রানও লাগে, তখন আমরা জানি যে এই ম্যাচটা আমাদের দিকে চলে এসেছে। সো আউটস্ট্যান্ডিং নক। এবং হ্যাঁ, তবে তাকে একটু ক্রেডিট দিতে হবে যে এই ধরনের সিচুয়েশনে ফিল্ডিং ভালো না করে, খারাপ করে দুটো ড্রপ ক্যাচ করার পর যেভাবে কামব্যাক করেছে, এটা বোঝা যায় যে মানসিকভাবে তিনি খুবই স্ট্রং একটা ছেলে। এবং তার ওই যে তাতিয়ে দেওয়ার ব্যাপারটা তার মধ্যেও আছে, যে তাকে যদি একটু তাতিয়ে দেওয়া যায়, তাহলে কিন্তু তিনি আরো বেটার, তার বেস্টটা বের হয়ে আসে, শামীম টাইপের, যেমন আমি দেখে মনে হয়। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। এক্স্যাক্টলি। আর এই গত রাতের ম্যাচটা শ্রীলঙ্কার বিপক্ষে এই টুর্নামেন্টে বাংলাদেশের সেকেন্ড ম্যাচ ছিল, তো যেভাবে খেলেছে অ্যাপ্রোচে হয়তো এটা প্রতীয়মান হয়েছে যে ওয়েল প্ল্যান্ড ছিল বাংলাদেশ নিজেদের দিক থেকে। নুয়ান থুসারাকে নিয়েও হয়তো ওয়েল প্ল্যান্ড ছিল, বাট তানজিদ তামিম হয়তো এক্ষেত্রে ব্যতিক্রম হয়ে গেলেন। এইভাবে কি বলা যায় যে মনের বাঘ বলে না, যে মনের বাঘে খাওয়া বিষয়টা, যে আগের ম্যাচে যেভাবে বোল্ড হয়েছেন, নেক্সট ম্যাচে এসে ওই রকম ভাবেই মানে
ইজ ইট এনিথিং রিলেটেড টু সাইকোলজি? তানজিদ তামিমকে একটা জিনিস বুঝতে হবে যে যেহেতু তুষারার বলেই তিনি বেশিরভাগ আউট হচ্ছেন রিসেন্টলি, তো এই বোলারটাকে আরেকটু সিরিয়াসলি বা আরেকটু দেখে খেলা। মানে তিনি যে শটগুলো খেলে আউট হচ্ছেন তুষারার বলে ডিসমিসিভ শট খেলছেন, কিন্তু এমন না যে আউটস্ট্যান্ডিং বোলিং করে উইকেট নিয়ে চলে যাচ্ছেন। তিনি অ্যাক্রস দ্য লাইন খেলছেন, তিনি আগে খেলে ফেলছেন, স্লোয়ারটা ধরতে পারেননি গতদিন। এর আগে যে খেলাটা হয়েছিল তিনি অ্যাক্রস খেলেছেন পুরাটা 5টা বল ডট দেওয়ার পরে। সো ওই জায়গাটা থেকে বুঝতে হবে কিছু প্লেয়ারের মধ্যে একটা ব্যাটেল থাকে, কিন্তু যে আপনি দেখবেন তাহির হৃদয়ের সাথে হাসারাঙ্গার একটা ব্যাটেল চলে, পারভেজ মারুফ বলছিল এই কথাটা। সো এই ধরনের ব্যাটেল প্রত্যেকটা ইন্টারন্যাশনাল ক্রিকেটে যখন একটা বোলার একটা ব্যাটারকে একবার দুইবার তিনবার আউট করে ফেলে না, তখন তার মাথায় এটা চলে যে আমি একে সবসময় আউট করতে পারবো, কারণ আমি ওই নেকটা আমার রয়েছে তার দুর্বলতাটাকে এক্সপোজ করার। তানজিদ তামিমকে এটা বুঝতে হবে যে তার উইকেটের ভ্যালুটা কতটুকু। একটা ওভার যদি তিনি মেডেনও খেলে ফেলেন তার ওই ক্যাপাসিটি আছে আরেকটা ওভারে গিয়ে পুষিয়ে নেওয়ার। সো যেটা আমরা এর আগেও দেখেছি, তিনি যখন 50 করেছেন দারুণ কিন্তু কামব্যাক করতে পারেন তিনি। সো এই সময়গুলোতে নিজেকে হোল্ড ব্যাক করাটা খুবই ইম্পর্টেন্ট। হি ইজ ভেরি ক্যাপেবল প্লেয়ার, এবং আমার মনে হচ্ছে যে তার এখন এই যে মানসিক যে আরেকটু স্টেপ আপ করা, এটা এখন দরকার। স্কিল তো অবশ্যই ইমপ্রুভ করতে হবে, বাট আমার মনে হচ্ছে যে এখন মানে মেন্টাল গেম, মেন্টাল অ্যাসপেক্ট যেটা চলে বোলার এবং ব্যাটারের মধ্যে যে একটা যুদ্ধ চলে মনস্তাত্ত্বিক, ওইটা জয় লাভ করাটা খুব জরুরি, যেটা হৃদয় করেছে হাসারাঙ্গার এগেনস্টে। ওই হাসারাঙ্গের কথাই যখন বলছেন, আমরা হাসারাঙ্গা সহ অন্যান্য লেগ স্পিনারের কথা যদি বলি, তাদের গুগলিটা পিক করা হয়তো বাংলাদেশের ব্যাটাররা কিছুটা দুর্বল এই ক্ষেত্রে। লাস্ট মানে এই প্রথম ম্যাচে এশিয়া কাপের শ্রীলঙ্কার এগেনস্টে বাংলাদেশ যখন খেলেছে, সেটাতেও দেখা গেছে হাসারাঙ্গা অধিকাংশ বল গুগলি করেছেন, বাংলাদেশের ব্যাটাররা বিট হয়েছেন, উইকেটও দিয়েছেন 2টা। কিন্তু গতদিন আমার কাছে মনে হয়েছে যেরকম যে হাসারাঙ্গা যখনই আসছেন, লিটন কিন্তু আসলে অ্যাটাক করে তাকে আনসেটেল করার চেষ্টা হয়তো করছিলেন, যেটাতে ক্যাচ আউট হলেন। কিন্তু তিনি যদি সাকসেস হতেন, স্টোরি হয়তো লিটনের ক্ষেত্রে অন্যরকম হতে পারতো। মানে আপনারও কি এমন মনে হয়েছে কিনা? দেখেন, আমরা প্রত্যেক দলের এগেনস্টে যখন খেলি আমরা জানি ওই দলের সবচেয়ে এক্স ফ্যাক্টর কে, ইম্প্যাক্টফুল প্লেয়ার কে, বা সবচেয়ে টাফেস্ট বোলার কে যাকে ফেস করতে হবে, যার 4টা ওভার আমরা হিসাব করে খেলি। রাশিদ খানকে আপনি যদি 4 ওভারে তার 40 নিতে টার্গেট করেন, এটা কিন্তু খুব ডিফিকাল্ট হবে, ইনফ্যাক্ট এটা বোকামি হবে। কারণ আমি জানি রাশিদ খান ওই টাইপের বোলার না যাকে মেরে আমি পার পেয়ে যেতে পারবো, রিয়ারলি ব্যাড ডে হবে তার। তো আমি চাবো তার 4 ওভারে আমি যাতে 20-25 রান নিতে পারি, তাকে যদি কোনো উইকেট না দেয় খুবই ভালো। সো আমরা ওইভাবে রাশিদ খানকে যদি খেলি, আমরা হাসারাঙ্গাকে ওইভাবেই দেখা উচিত যে হাসারাঙ্গা তাদের একজন ইম্প্যাক্টফুল বোলার, ব্যাট বল মারবেন এটা কোনো আপত্তি নেই, কিন্তু আপনি তাকে মানে কাউন্টার অ্যাটাক করে চার্জ করে খেলতে গিয়ে উইকেট বিলিয়ে আসলে কিন্তু তার ক্রেডিট তার দলের ক্রেডিট হবে। আপনার কাজ হচ্ছে গিয়ে এই বোলারটাকে উইকেট না দেয়া। সো আমার মনে হয় হাসারাঙ্গার ক্ষেত্রে আমাদের এই প্ল্যানিংটা মনে হয় ছিল, বাট স্টিল একটা কাউন্টার অ্যাটাকের অ্যাপ্রোচ করেছিলেন লিটন দাস। বাট আমার মনে হচ্ছে যে হাসারাঙ্গাকে ওইভাবেই খেলা উচিত যে ওই দলের বেস্ট বোলার সে, তো তাকে আমরা উইকেট না দিয়ে বাকি বোলারদেরকে টার্গেট করি, তাহলেও পুষিয়ে নেওয়া যায়। কারণ এই ধরনের প্লেয়ার যখন একটা গ্রুভে চলে আসে না, তারা কিন্তু একাই ম্যাচ ঘুরিয়ে দেয়। সো ওই জায়গাটা থেকে এই প্লেয়ারদেরকে সেই সুযোগ না দেয়া, যে কাম রাখা, কোয়াইট রাখা তাদেরকে, তত অপোজিশন দলের জন্য ভালো আর কি। এতক্ষণ যাবত অনেক কথা অনেকের বিষয়ে বলেছি, বাট গত ম্যাচে স্টার বয় সাইফ হাসানের বিষয়ে এখনো পর্যন্ত আসা হয়নি। একেবারে সিম্পল প্রশ্ন, তার বিষয়, তার ইনিংস কেমন লেগেছে? দারুণ ভালো লেগেছে যে একজন প্লেয়ার মানে যেভাবে নিজের ক্যারিয়ার প্রায় শেষের দিকটা দেখে ফেলেছিলেন। তাকে শুরু করা হয়েছিল অ্যাজ এ টেস্ট স্পেশালিস্ট, তারপরে তাকে মাঝে টি-20 খেলানো হয়েছিল, কিন্তু তার রোল আসলে তিনি বুঝতে পারেননি, তার স্ট্রেংথটা তিনি জানতেন না এবং বাদ পড়ে যান দল থেকে। এরপর যেভাবে তিনি নিজেকে ইমপ্রুভ করেছেন, আমি লাস্ট বিপিএল এর আগে থেকেই তাকে ফলো করছিলাম এবং তার কিছু চেঞ্জেস লক্ষ্য করেছি আমি। তিনি টেকনিক্যালি খুব সাউন্ড, বাট হি ইজ নট আ স্লগার, তার খুবই ভালো স্কিল রয়েছে। তো তিনি লিমিটেড ফরম্যাটে এসে কি করেছেন, স্পেশালি টি-20-তে তিনি ওভার দ্য টপ শটগুলো প্র্যাকটিস করেছেন বেশি, খুব বেশি জোরে খেলছেন না, জাস্ট টাইম করছেন। 30 ইয়ার যে সার্কেলটা রয়েছে এটার উপর দিয়ে বল গেলেই এনাফ, তাহলেই 4 হবে, খুব জোরে মারতে হবে না। তারপর ধীরে ধীরে তিনি এটাকে ইমপ্রুভ করেছেন, তার রিস্ট ওয়ার্ক খুব কাজে দিয়েছে এবং সেটা আমরা গত ম্যাচেও দেখেছি। আমি আরও বেশি ক্রেডিট দিব, টু বি ভেরি অনেস্ট, সোহানের জন্য, সাইফের জন্য, রংপুর রাইডার্সকে। কারণ এই ধরনের একটা ফ্র্যাঞ্চাইজি, একটা যদি স্টেবল একটা কনসিস্টেন্ট ফ্র্যাঞ্চাইজি থাকে, তাহলে ওই দেশের ক্রিকেটের যে উন্নতি হয় সেটার প্রতিফলন হচ্ছে গিয়ে এই সোহান, এই সাইফ হাসানের মতো প্লেয়ার, যাদের ক্যারিয়ার আমরা বলেই দিয়েছিলাম যে না আর ন্যাশনাল টিমে ঢোকা সম্ভব না। সো যখন একটা প্রপার সিস্টেম থাকে, তখন এই প্লেয়ারগুলো কিন্তু ওই যে ফ্র্যাঞ্চাইজির আন্ডারে গিয়ে সারা বছর প্র্যাকটিস করতে পারে। রংপুর রাইডার্স জিএসএল খেলেছে, বিভিন্ন গ্লোবাল লিগ খেলে, সো ওই জায়গাটা থেকে, এবং তাদের একটা ভালো সংস্কৃতি রয়েছে কিন্তু ফ্র্যাঞ্চাইজিতে। তো ওই জায়গাটা থেকে প্র্যাকটিস
ফ্যাসিলিটি থেকে বলি, এক্সপোজার থেকে বলি, এই প্লেয়ারগুলো আবার নিজেদেরকে ফিরে পেতে হেল্প করেছে তাদেরকে। এই জায়গা থেকে আমাদের মনে হয় যে ফিউচারেও আমাদের রংপুর রাইডার্সের মতো আরও কিছু ফ্র্যাঞ্চাইজকে ডেভেলপ করা, যাকে একটু সময় দেয়া, যাদের নিজের মাঠ রয়েছে, নিজের ফ্যাসিলিটি রয়েছে, যাদেরকে আমরা অ্যালাউ করবো তোমরা বাইরে গিয়ে লিগ খেলো, বা ওই ধরনের তাদের যে একটা কালচার থাকে দলের মধ্যে, ওইগুলো থাকলে আমাদের প্লেয়ারদের মধ্যে ডেভেলপমেন্টের কাজটা খুব ভালো হবে। সব কিছু বোর্ডের দ্বারা সম্ভব না, ফ্র্যাঞ্চাইজি বলি বা প্লেয়ারদের নিজস্ব তাগিদও থাকে। সেদিক থেকে সাইফ হাসানকে খুবই ক্রেডিট দিতে হবে। বাংলাদেশের যে সংস্কৃতিটা রয়েছে যে একজন প্লেয়ার 30-এর পরে বা একটা সার্টেন এই যে দল থেকে বাদ পড়ার পর কামব্যাক করা খুব ডিফিকাল্ট হয়ে যায় তার জন্য। এবং তিনি যে শটগুলো খেলেছেন কালকে, মানে আউটস্ট্যান্ডিং, মানে প্রপার ক্রিকেটিং শট, কিন্তু স্লোগান না যে দেখে মনে হচ্ছে যে উড়াধুরা চালাচ্ছেন বা কিছু একটা, মেপে খেলছেন, নিজের স্ট্রেংথে খেলছেন এবং অ্যাগ্রেশনও রয়েছে তার খেলায়। এইটা কিন্তু মানে খুবই ডিফিকাল্ট একটা প্লেয়ারের ভিতরে। তিনি শান্তশিষ্ট একটা ছেলে ছিলেন, কিন্তু সাডেনলি তার মধ্যে একটা ফায়ার চলে এসেছে। এইটাই দেখতে ভালো লাগছে। হয়তো এক ম্যাচ ফেল করতে পারে, আবার কামব্যাক করতে, বাট এই যে তার ভিতরে যে একটা নতুন উদ্যম এসেছে, এটা খুব ভালো লাগছে। এবং আমাদের টি-20-তে আমরা পারভেজ ইমন, তানজিদ তামিমের বাইরে আমরা খুঁজে পাচ্ছিলাম না, কিন্তু তো ওই জায়গায় একটা রাইট হ্যান্ড লেফট হ্যান্ড কম্বিনেশন হয়েছে এবং তানজিদ তামিমের উপর থেকেও প্রেশারটা রিলিজ হয়েছে যে অপর প্রান্ত থেকেও একজন ব্যাটার যদি চালাতে পারে তখন তার উপর প্রেশারটা কমে যায়, তিনি ন্যাচারাল ক্রিকেট খেলতে পারেন। ইমনও ন্যাচারাল হিটার অফ দ্য বল, বাট তার কনসিস্টেন্সিটা একটু কম। তো ওই জায়গা থেকে এখন একটা আমার মনে হচ্ছে যে হেলদি কম্পিটিশন হবে এবং আমাদের দল এশিয়া কাপে যেভাবে খেলছে এটা একটা কনসিস্টেন্সিরই পার্ট। কিন্তু আমরা লাস্ট 3টা সিরিজ জিতে এসেছি, ভালো ক্রিকেট খেলছি এবং দলের যে কম্বিনেশনগুলো চেঞ্জ হচ্ছে, দেখেন আমরা উইনিং কম্বিনেশন নিয়ে ভাবছি না কিন্তু এখন আর। সো এইটা একটা ভালো একটা দিক একটা দলের জন্য, যে অ্যাকর্ডিং টু সিচুয়েশন, অ্যাকর্ডিং টু অপোজিশন আমরা ওই অনুযায়ী দল গঠন করার মতো আমাদের বেঞ্চে ওই জায়গাটা রয়েছে, স্ট্রেংথটা রয়েছে। নাসুমের মতো একজন প্লেয়ার রয়েছে, মাহিদির মতো, তানজিম সাকিব রয়েছেন, রিশাদ রয়েছেন, এরা সবাই বেঞ্চে আসতে যাচ্ছে। সো এটা একটা ভালো সাইন। আমার মনে হচ্ছে যে সামনে আমাদের অনেক ভালো কিছু আশা করা যেতে পারে যদি আমরা বেশি প্রেশার না নেই নিজেদের উপর, আমাদের ক্রিকেটটা এনজয় করি, তাহলে আরো বেটার হবে। গত ম্যাচে সাইফ হাসানের ওই স্পেশাল একটা শটের কথা কমেন্টেটর থেকে এক্সপার্ট সবাই বলছিলেন, দ্যাট ফ্লিক শট অফ নুয়ান তুসারা। ইভেন ওই বলটা স্লোয়ার ছিল, সেটা পিক করে রিস্ট পাওয়ারে যেভাবে 80 মিটার পার করেছেন, সেইটাতে সাইফকে আলাদাভাবে কৃতিত্ব দিতেই হয়। এবং আমাদের জুবাইর ভাইয়ের লেখা পড়ছিলাম, সাইফ যেটা করেছেন বোলিং মেশিনের এগেনস্টে প্যাড ছাড়া ব্যাটিং স্লগিং প্র্যাকটিসগুলো করেছেন, যেটা বল ডেফিনেটলি আপনার পায়ে লাগলে আপনার সেই ভয়টা থাকে ইনজুর্ড হওয়ার। সো এই যে চেষ্টাটা নিজেকে নিয়ে কাজ করা, এটাই নিশ্চয়ই একজন প্লেয়ারকে বড় করে ডেফিনেটলি। এবং তার যে মানে তিনি যে বললাম না, তিনি একজন টেস্ট স্পেশালিস্ট হিসেবে তাকে লেবেল করা হয়েছিল অলরেডি, যে মানে তিনি টেস্টই খেলতে পারেন, হয়তো টি-20 প্লেয়ার না তিনি। সো এই যে ছোট ছোট অ্যাডজাস্টমেন্টগুলো করেছেন, এইটা যে কত বড় ফল দিচ্ছে তাকে, তিনি এখন সেটা পাচ্ছেন কিন্তু। সো এইটাও কিন্তু তাকে ওই মানে অভয় দেওয়ার কারণেই কিন্তু তিনি এই জিনিসটা ইমপ্রুভ করতে পেরেছে, যার কারণে আমার আবার ওই রংপুরকে ক্রেডিট দিতে হবে। তিনি ওই এনভায়রনমেন্টটা পেয়েছেন। কিন্তু সবাই ওই 6টার কথা বলছে, আরেকটা ফ্লিক করে তিনি 4 মেরেছেন, জাস্ট মিডল অফ স্টাম্পের বাইরের বল জাস্ট কবজির মোচরে ঘুরিয়ে দিয়ে কিন্তু অনসাইডে খেলেছেন। এটা কিন্তু ইজি না শটটা খেলা। তো এটা তিনি নিশ্চয়ই প্র্যাকটিস করেছেন, অনেক প্র্যাকটিস করেছেন, ম্যাচে এক্সিকিউট করেছেন, তারপরে গিয়ে ইন্টারন্যাশনাল ক্রিকেটে এখন খেলছেন। এটা এই ধরনের আমাদের মনে হয় যে রেঞ্জ অফ শটটা আমাদের আরও যারা রয়েছে তাদেরও বাড়ানো দরকার। যেটা জাকের আলীর কথা বলছিলাম, যে তার ওই রেঞ্জ অফ শটটা যদি বেড়ে যায়, তিনিও কিন্তু একজন দুর্দান্ত প্লেয়ার, তার অনেক গাটস রয়েছে, তার ভিতরে অনেক ওই যে জোশ বলতেছিলেন না, যে আমার জাকের আলীকে দেখলে খুব ভালো লাগে এটা, যে তার ভিতরে জেদ আছে, হয়তো লিমিটেশন আছে কিন্তু তার লিমিটেশনের মধ্যে থেকেও তিনি তা 100% দেওয়ার চেষ্টা করেন, খুব কনফিডেন্ট। রাইট। এটা খুবই ইম্পর্টেন্ট। দেখেন আমরা যখন শুরুর দিকে আসছে, ধোনির টেকনিক নিয়ে অনেক কথা হয়েছে, যে এই টেকনিক নিয়ে তো কিভাবে ইন্টারন্যাশনাল ক্রিকেটে সার্ভাইভ করবে, করছে না, ওয়ার্ল্ড ক্রিকেট ডমিনেট করছে। সো ওই জিনিসটাই নিজস্বতা থাকাটা খুব জরুরি। আপনাকে এবি ডিভিলিয়ার্স হইতে হবে না, আপনাকে ডেভিড ওয়ার্নার হইতে হবে না, আপনি আপনার মতো আপনার শক্তিটা কোন জায়গায় ওটাকে প্রয়োগ করে ওটাকে ইমপ্রুভ করেন, যেটা এখন সাইফ করছে। এটা করলে আমার মনে হয় যে প্রত্যেকের একটা নিজস্বতা তৈরি হলে দেখবেন যে তাদের ভেতরে ওই কনফিডেন্সটা আসবে, যে আমি যেটা চাবো ওটা হচ্ছে, মানে আমার ডিসিশন মেকিং এর জায়গাটায় আমি ঠিক রয়েছি। কখনো ফেল হইতে পারে, বাট এর জন্য আপনি আপনার প্রসেস থেকে সরে যান না। আমাদের অনেক কিছু হয়, যে প্রেশার অনেক, মানে দলে থাকার প্রেশার, দর্শকদের প্রেশার, সোশ্যাল মিডিয়ার প্রেশার, অনেক প্রেশার তো আছে আমাদের। সাইফ হাসানের কথা এখানে আরেকটা কথা বলছি, যে গেল কয়েক বছরে আমাদের ডোমেস্টিকে খুব কনসিস্টেন্ট পারফর্মার, ব্যাটিং বলেন বোলিং বলেন, জিএসএল, ডিপিএল, বিপিএল, সব জায়গায় এনসিএল, সব জায়গায় সাইফ হাসান ব্যাটিং তো করেছেন ঠিক আছে, একই সাথে বোলিংটাও তার সমানতালে চলেছে বলা যায়। তো এখানে আমার প্রশ্নটা, যে
আপনার কি মনে হয় যে শুধুমাত্র ব্যাটিং যদি সাইফ হাসান করে যেতেন, ব্যাটার হিসেবে খেলে যেতেন, সেটা হলে ন্যাশনাল টিমে তার কামব্যাকটা হতে পারতো? কারণ ন্যাশনাল টিমে এখন হয়তো তাকে ওভাবেই বিবেচনা করা হচ্ছে যে সাইফ আমাকে 2-3 ওভার বলও করে দিতে পারবে। সাইফ কঠিন হতো কিনা শুধু ব্যাটসম্যান হিসেবে? একটু তো কঠিন হতো, কারণ লিটন কিন্তু বারবার বলছে যে সাইফ থেকে আমরা 1-2 ওভার চিপ ইন করতে পারবো, এবং লিটনকে বারবার সাইফ ধন্যবাদ দিচ্ছে। এটার পেছনে একটা রিজন রয়েছে যে লিটন তাকে ব্যাক করেছে। এখানেই কিন্তু একটা ক্যাপ্টেনের ভূমিকাটা কাজ করে। আমি লিটন থেকে খুবই ইমপ্রেসড, তিনি যেভাবে তার প্লেয়ারদেরকে ব্যাক করছেন, এবং তার মধ্যে একটা ডিফারেন্ট একটা লেভেলের ম্যাচুরিটি এখন দেখা যাচ্ছে। কিন্তু তিনি অ্যাশোর্ড, তিনি এখন আর তার নিজেকে নিয়ে ভাবছেন না, তিনি তার দলকে নিয়ে ভাবছেন। একজন ক্যাপ্টেন যখন নিজে আশ্বস্ত থাকেন, কখন আশ্বস্ত হন? যখন তিনি পারফর্ম করেন। লিটন পারফর্ম করে আসছেন দেখে কিন্তু তার এখন অথরিটিটা হয়েছে দলের মধ্যে, যে তিনি তার একটা সে রাখতে পারছেন। সিলেক্টরকে গিয়ে বলেছেন যে আমার সাইফের মতো একজন প্লেয়ারকে দরকার, যিনি 2-3 ওভার 1-2 ওভার চিপিনও করতে পারবে, প্লাস শুরুর দিকে যদি আমার দরকার আমি তাকে ব্যাটিংয়ে পাঠাবো, তিনি পাওয়ার প্লেটা ইউজ করবে। সেই জায়গাতেই কিন্তু সাইফ রেসপন্ডও করেছে। এই জন্যই ক্যাপ্টেনকে ওই লাক্সারিটা দেওয়া উচিত অনেক ক্ষেত্রে, যে তাকে দল গঠনে তাকেও ইনভলভ করা। সব ক্ষেত্রেই আবার অনেক ক্ষেত্রে হয় যে মানে আমরা সিলেক্টররা বলি বা কোচরা বলি যে ক্যাপ্টেনকে অনেক ক্ষেত্রে প্রাধান্য দেয় না। আমাদের দেশের মতো কনটেক্সটে, স্পেশালি সাবকন্টিনেন্টে, একজন ক্যাপ্টেনের ভূমিকা অফ দ্য ফিল্ড অনেক। তো সাইফকে যখন অভয় দেওয়া হয়েছে যে সাইফ তুমি আসো, তুমি খেলবা, তোমাকে ন্যাশনাল টিমে আমি এই রোলে দেখতে চাই, সাইফ নিশ্চয়ই কাজ করেছে তার বোলিং নিয়ে। আরেকটু বোলিং তো করে আসছিলেনই, বাট এখন তিনি অন্যভাবে দেখছেন যে এখন আমার 2টা ওভার করতে হবে, 2 ওভারে আমার ম্যাক্সিমাম 13-14 রানও যদি দেই, দ্যাটস গুড এনাফ। সো ওইভাবে তিনি নিজেকে প্রিপেয়ার করছেন। রোল জানা খুবই ইম্পর্টেন্ট, এবং আমার মনে হচ্ছে যে আমরা রাইট ট্র্যাকে রয়েছি। এবং ক্যাপ্টেন্সির দিক থেকেও লিটনকে দেখে খুবই ভালো লাগছে। আমার মনে হচ্ছে যে আমাদের একটা এনভায়রনমেন্ট খুব ভালো দলের ভিতরে আছে। এবং শুরুর দিকে যখন জাকের বা আরো 2-1 জন মনে হয় বলেছিল যে আমরা চ্যাম্পিয়ন হতে চাই, বা অনেকে হাসাহাসি করছিল, কিন্তু এখন দেখেন তারা কিন্তু এখন অনেকে আমরা ভাবছি যে ফাইনাল যাওয়া পসিবল, মানে এই যে সিচুয়েশন আছে এখান থেকে ফাইনাল যাওয়া পসিবল। সো আপনার উপর পুরো দুনিয়া বিলিভ করুক না করুক, আপনি যদি বিলিভ করেন না, ওটাই এনাফ। পরে দেখবেন যে দুনিয়া আপনার সাথে অ্যাড হইতেছে আর কি। লিটনের ক্যাপ্টেন্সির প্রসঙ্গ যখন আসলো, ধরেন 2023 বা 23 সম্ভবত, আমি ভুল না করলে, আফগানিস্তানের সাথে বাংলাদেশ 546 রানে জিতলো টেস্টে, সেটা লিটন ক্যাপ্টেন ছিলেন। তার আগে ইন্ডিয়ার এগেনস্টে বাংলাদেশ যে সিরিজটা জিতলো হোমে, সেটা লিটন ক্যাপ্টেন ছিল, যদিও তখন তিনি ফুল টাইম ক্যাপ্টেন্সি পাননি। এখন ফুল টাইম ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব নেওয়ার পর লিটন যেভাবে দলকে লিড করছেন, ওই যে প্লেয়ারদের তার উপরে বিশ্বাসটা, এটাও অনেকখানি দলের সাফল্যের বিষয়টা নির্ভর করছে কিনা, প্লেয়ারদের বিশ্বাসের বিষয়টা। ক্যাপ্টেন এমন একটা মানে ব্যক্তিত্ব, যার দিকে কিন্তু পুরো দল তাকায় থাকে। ক্যাপ্টেন যখন পারফরমেন্স না করে, তখন ক্যাপ্টেনের সেটা কিন্তু খুব মানে নরম হয়ে আসে। তখন তিনি নিজের ওই জোরটাই থাকে না যে অন্য প্লেয়ারদেরকে বলবে যে এটা আমি চাচ্ছি তোমার থেকে, ওটা আমি চাচ্ছি। এর জন্যই বলে না লিডিং ফ্রম দ্য ফ্রন্ট, সামনে থেকে নেতৃত্ব দেওয়া। ওই জায়গাটা থেকে ওই যে ম্যাচুরিটিটা এসেছে। আগে যেমন আমরা বলতাম যে ওই সাকিব তামিম মুশফিকদের ছায়ায় রয়ে গিয়েছে, লিটনের এখন বডি ল্যাঙ্গুয়েজ মাঠে দেখলে মনে হয় যে না, তার মধ্যে একটা নিজস্বতা আছে, তার ক্যাপ্টেন্সি, তার নিজের উপর ভরসা আছে, তার লিডারশিপে তিনি জানেন তিনি কি করছেন, এবং তার মুভগুলো খুব ভালো দেখা যাচ্ছে। সো এই জিনিসটা যত কনসিস্টেন্টলি তিনি করবেন, তত বেটার ক্যাপ্টেন হবেন। দলের সাপোর্ট তো অবশ্যই লাগবে, তার একা কোনো প্লেয়ার ক্যাপ্টেন দলকে জেতাতে পারে না। ক্যাপ্টেন ইজ অ্যাজ গুড অ্যাজ হিজ টিম। সো এই জায়গাটা আমাদেরকে বুঝতে হবে যে আমরা কিন্তু 1-2 জনের উপর নির্ভরশীল দল না, আমাদের পুরো কালেকটিভ অ্যাপ্রোচ লাগে। আমাদের 11 জনের মধ্যে 7-8 জনের ছোট ছোট পারফরমেন্স কন্ট্রিবিউশন লাগে। ওই জায়গাটা থেকে আমাদের এই ক্যাপ্টেনকে অভয় দেওয়া, ক্যাপ্টেনকে রিল্যাক্স রাখা, বোর্ড থেকে সিলেক্টরদের থেকেও খুবই ইম্পর্টেন্ট, দর্শকদের থেকেও খুবই ইম্পর্টেন্ট। আমরা খুব ইমপেশেন্ট জাতি, আমরা 1-2টা হেরে গেলে, 2টা খারাপ হয়ে গেলে আমরা বাদ দিয়ে দাও, বাদ দিয়ে দাও। ভাই, বাদ দিয়ে নতুন কাউকে আনাটা কিন্তু ওটা সমাধান না। নতুন কেউ এসে যদি ওর থেকে বেটার করে, তাহলে সমাধান। ওই বেটার পেতে হলেও তো একটু সময় দিতে হবে আপনাকে। আমরা করি কি, আমরা খুবই মানে ওই যে বললাম না যে আমাদের ধৈর্য খুব কম, আমরা ইনস্ট্যান্ট। আমরা দেখবেন যে প্রত্যেক ম্যাচে জয়ের পরও দেখবেন যে অনেককে আমি দেখি যে খুব ক্রিটিসাইজ করতেছে দলকে। তখন আমার মনে হয় যে ভাই, একটা দল জিতছে, ভাই একটা ম্যাচে তো সব কিছু 100% রাইট হবে না। সো ওই যে ভালো দিকগুলা যদি বেশি থাকে, আমাদের ভালো দিক নিয়ে কথা বলা উচিত। আই এম সরি টু সে, বাট এই যে গত ম্যাচ জয়ের আগ পর্যন্ত ইভেন ফ্রম দ্য মেইন স্ট্রিম মিডিয়া, সবাই বাংলাদেশ টিমকে তেমনভাবে সাপোর্টই করে নাই। আমরা সবসময় আমরা ভুল ধরার জন্য বসেছিলাম। এখন প্রত্যেক ম্যাচে প্লেইং 11-এ চেঞ্জ হচ্ছে, প্রত্যেক ম্যাচের আগ দিয়ে অমুককে কেন নেওয়া হলো না, সোহান খুব আনলাকি মনে হলো। ভাই, ওই দিনের জন্য মনে হয়েছে যে সোহান রাইট কল না, প্লেইং 11-এ সোহানের চেয়ে বেটার ও হবে,
তো এটার জন্য তো আপনি দলকে এইভাবে ক্রিটিসাইজ করে যে ভাই এখন তো ম্যাচ জিতে গেছে এখন কি বলবেন, তো আমরা যাকে বাদ দিছে বা যাকে নিছে তার এগেনস্টে আমাদের একটা আগের থেকে একটা পারসেপশন থাকে, আজকে যদি ও খারাপ খেলে ওরে ধরবই, যতই বাংলাদেশ জিতুক কি হোক, ও ও একটু হইলেই হইলো ওরে আমি ধরবই। যেমন অনেকে আছে জাকেরকে পছন্দ করে না, তো জাকের আলী 2টা 4 মারছে ওইটা কোনো ক্রেডিট না, কিন্তু জাকের আলী ওই বলটা আউট হয়েছে এর জন্য জাকিরকে ধুয়ে শেষ করে দেওয়া হবে। ভাই আমাদের একটু পেশেন্ট হইতে হবে, আমরা অস্ট্রেলিয়া না, আমাদের একটু সময় লাগে, এই প্লেয়ারই আছে আমাদের, এরাই আমাদের বেস্ট প্লেয়ার, আমরা যে দলকে একটু ব্যাক করা উচিত। এখন দেখবেন যে খুব সাপোর্ট করছে বাংলাদেশ, আবার একটা ম্যাচ হারবে আবার বলবে যে ওই একটা জয় মনে হয় ফ্লুক ছিল বা মানে আমরা মানে ওটার দাবিদার ছিলাম না। আরেকটা হচ্ছে যে গ্রুপ স্টেজে শ্রীলঙ্কার কারণে নাকি আমরা সুপার ফোরে আসছি, মানে আমি সিরিয়াসলি এই কমেন্টের বিরুদ্ধে। বাংলাদেশ 2টা ম্যাচ জিতছে গ্রুপ স্টেজে, শ্রীলঙ্কা 3টা ম্যাচ জিতছে, আফগানিস্তান 1টা ম্যাচ জিতছে। সো কে কার জন্য আসলো আমাকে এটা তো বলতে হবে, মানে আলটিমেটলি তো ভাই বাংলাদেশ খেলে জিতছে, আফগানিস্তানের না হারাইলে তো বাংলাদেশ আসতো না। ওই দিনের কথা হতেছে যে নেট রান রেট কেন আমরা বাড়াইলাম না, আগে তো জিতবো ভাই তারপর না নেট রান রেট আসবে, নেট রান রেট বাড়াইতে গিয়ে যদি আমি ম্যাচটা হেরে যেতাম, আফগানিস্তানও যদি এই ম্যাচটা হারতো বাট স্টিল আফগানিস্তান কোয়ালিফাই করতো, হ্যাঁ লাভটা কি হতো? সেটাই। সো ইয়েস ভাই, এই এই আলোচনাটা খুব দরকার ছিল। অনেকে অনেক ভাবে বলে যে বাংলাদেশ ওই হংকং, এটা ভিডিও গেম না তো, হ্যাঁ, হ্যাঁ। এটা ভিডিও গেম না, এটা ভাই যারা বলে একটু মানে দৌড়ায় 3টা রান নিয়েন, That's it. তারপরে আপনার ডিসিশন মেকিং মাথায় এই যে রক্ত চলাচল ওগুলা কতটুকু নর্মাল অবস্থা আপনি ভেবে আরেকটা বল ফেস করেন যেটা 80-90 মাইল গতিতে আসতে পারে, তখন আপনার ডিসিশন মেকিং কিন্তু রাইট হয় না। আমি হয়তো ভাবতেছি যে আমি রাইটটা করব, দ্য হার্ডেস্ট থিং টু ডু অ্যান্ড দ্য রাইট থিং টু ডু ইজ অ্যাকচুয়ালি দ্য সেম থিং। এটা মানুষকে বুঝতে হবে যে রাইট করা সহজ না, রাইট করা সবচেয়ে কঠিন কাজ। আমরা বলে দিতে পারি এই জিনিসটা রাইট, বাট রাইট করতে পারে কয়জন? যে রাইট 90% 95% করতে পারে তাকে বলে কনসিস্টেন্ট, যেটা সব সময় করতে পারে, আর সবাই এটা পারে না রে ভাই, এটা স্পোর্টস, কোনোদিন আপনি ভালো খেলবেন কোনোদিন খারাপ খেলবেন। রাইট। নুরুল হাসান সোহানের প্রসঙ্গে যদি বলি, আমি ওনার বেশ কয়েকটা ইন্টারভিউ করেছি, দেখেছি অনেকগুলো ইন্টারভিউ, সব জায়গায় তিনি একটা কথা খুব বলেন, দলের জন্য খেলা, দলের জন্য অবদান রাখা। আমি যদি 5টা বল পাই 11টা রান করব, আমি যদি একটা রান আউট করতে পারি দলের জন্য, যদি সেটা উপকারে আসে, এইটুকুই, সেটা দলের উপকারে আসাটাই মূল বিষয়। সেটা তিনি করলেন, তারপরে বাদ পড়লেন। দল এখন ওই ফ্রিডমটা পাচ্ছে যে যার যেখানে দরকার নিলাম, করে দিল, রেখে দিলাম, এমনই কিনা? হ্যাঁ হ্যাঁ, মানে এটা তো ভালো কালচার। আপনি সোহানকে গিয়ে জিজ্ঞেস করেন না যে সোহান তোমার কি মন খারাপ তোমাকে বাদ দিছে? ও নিজে একটা দলের ক্যাপ্টেন্সি করছে, ও দলকে চ্যাম্পিয়ন করাইছে, ও যদি ওই জায়গায় থাকতো হি উড হ্যাভ টেকেন দ্য সেম কল। আমরা বাইরে থেকে অনেক কিছু ভাবি, আমরা ভাবি যে ওর সাথে ইনজাস্টিস হইতেছে, ওকে হয়তো পছন্দ করে না। ভাই এটা ন্যাশনাল টিম কারো মানে বাপদাদার সম্পত্তি না, এটা মামা বাড়ির আবদার না যে আমার ভালো লাগে না সোহানকে তাই সোহানকে বাদ দিয়ে দিলাম আমি জাকেরকে খেলাবো। ইটস নট লাইক দ্যাট। ও ওনারা তো ভাই কেপেবল মানুষজন, টাকা দিয়ে তাদেরকে রাখছে, তারা তো একটু ভাববার জন্য টাকা নেয়। আমাদের তো ভাবতে টাকা লাগে না, সো আমরা যা ইচ্ছে তাই বলে দিতে পারি, বা আমাদের মানে আমরা দর্শকের পয়েন্ট অফ ভিউ থেকে বলতে পারি। বাট একটা দলের জন্য কি প্রয়োজন ওই দিনের ওই কন্ডিশনের ওই অ্যাটাকের এগেনস্টে, এটা ওই দল ভালো জানে, ডেফিনেটলি ওই দল ভালো জানে, ওই দলের টিম ম্যানেজমেন্ট ভালো জানে, ইনফ্যাক্ট প্লেয়াররাও ভালো জানে। হ্যাঁ আনলাকি বলতে পারেন সোহানকে যে ভালো পারফর্ম করেও পরের ম্যাচে ড্রপ হয়েছে, বাট উনি এমন হবে না যে আমার সাথে ইনজাস্টিস হয়েছে, এটা সোহান নিজেও বলবে না। রাইট। পারভেজ ইমনের যে বিষয়টা, আমরা একটা পর্যায়ে গত এই টুর্নামেন্ট আসার আগে পর্যন্ত হয়তো এমন হয়তো ভাবার জায়গা ছিল যে ইমন তামিম বাংলাদেশের ড্রিম ওপেনিং প্লেয়ার, যে কোনো ম্যাচে তাদেরকে আপনি নামিয়ে দিতে পারেন। তবে ইমনের যে নেচার, প্লেইং নেচারটা মোর অফ এ স্লগার, সেজন্য হয়তো তার ফেইলিয়ারের রেটটাও হয়তো বেড়ে যায়, এবং হয়তো প্রতি 3টা ম্যাচ পর একটা ম্যাচে গিয়ে তিনি ক্লিক করবেন, যেদিন ক্লিক করবেন সেদিন আপনাকে অনেক কিছু এনে দেবেন, বাট ক্লিক না করাটা, কনসিস্টেন্টলি ক্লিক না করাটা, এটা ইমনের ওই প্লেইং নেচারের কারণেই হয় কিনা? ও এটার একটা রিজন হচ্ছে যে এক হচ্ছে যে মানে রেঞ্জ অফ শট কম, কিন্তু ইমন হচ্ছে যে মানে ইদার ইটস মাই ওয়ে অর হাইওয়ে, মানে ওর হচ্ছে যে হয় আমি চালাই দিব না হলে আমি মানে ব্লক করবো। ওর স্ট্রাইক রোটেশনটা খুব ইম্পর্টেন্ট। আর একটু স্ট্রাইক, আমি জানি নতুন বলে পাওয়ার প্লেতে স্ট্রাইক রোটেশনের জায়গা নেই, বাট স্টিল দের ইজ থার্ড ম্যান, দের ইজ ফাইন লেগ, ট্যাপ করে একটা রান নেওয়ার সুযোগ থাকে, বা অ্যাটলিস্ট ওই ইন্টেন্টটা যদি থাকে যে বাজে বল পেলে মারবো বাট ভালো বলকে আমি কনভার্ট করবো 1 রানে,
আমি আমি আমার প্রান্তটা চেঞ্জ করি, তাহলে প্রেশারটা রিলিজ হয়ে গেল। আমি অপর প্রান্ত থেকে থাকলে আমি ভাবার অনেক সময় পাবো। ইমন মনে হয় এই জিনিসগুলো, ছোট ছোট জিনিসগুলো আছে, কাজ করা দরকার। আরো যত বেশি খেলবে, এই যে এখন যেমন একটা কম্পিটিশন এসেছে, তার সাইফ হাসান এসে পড়েছে, সো এখন তিনি আরো বেশি ভাববেন, যেদিন একটা সুযোগ পাবেন এটাকে কাজে লাগানোর আরো বেশি চেষ্টা করবেন। সো ওই জায়গাগুলো থেকে ইমপ্রুভমেন্টের কিন্তু কোনো মানে কমতি মানে নাই, মানে শেষ নাই। আমাদের দলের কনটেক্সটে যদি বলি, আমরা কিন্তু মানে খুব আহামরি দল না কিন্তু ভাই, মানে আমাদেরকে কষ্ট করে জিততে হয়, কষ্ট করে ভালো খেলতে হয়। ন্যাচারাল টাইমার অফ দ্য বল কয়জন আছে আমাদের টিমে? লিটন ছাড়া আপনি আমাকে দেখান না, মানে নাই তো কেউ। তো ওই জায়গাটা থেকে আমরা হার্ডওয়ার্ক করেই আমাদের করতে হয়, আরো ইমপ্রুভ করার জায়গা রয়েছে। একটা টুর্নামেন্ট ভালো হইলেই যে আমরা ওয়ার্ল্ডের বেস্ট টিম হয়ে যাব তাও না, আবার মানে এই পরের ম্যাচ হেরে গেলেও যে আমরা খুব বাজে টিম হয়ে যাব তাও না। বাট ইমপ্রুভমেন্টের গ্রাফটা যদি কনসিস্টেন্টলি সামনের দিকে, উপরের দিকে যায়, তাহলে প্লেয়ারদের ইমপ্রুভমেন্ট দেখা যাবে। যে দেখবেন যে একটা প্লেয়ার, আমরা কোহলিকে যখন শুরুর দিকে দেখছি একরকম, বাট কোহলি ধীরে ধীরে যেভাবে ম্যাচিওর্ড হয়েছে, ও তো খেলতে খেলতে হয়েছে, ভাবছে খেলাটা নিয়ে। মানুষ তো আর চেঞ্জ হয়ে যায় না, তার চিন্তা চেঞ্জ হয়েছে। ওইভাবেই আমাদের প্লেয়ারদেরও চেতনাটা, চিন্তা চেতনাটা চেঞ্জ করলে আমার মনে হয় যে খেলায় যত বেশি সাকসেস পাবে, যে ধরেন সাইফের ওই শটটা যখন তিনি সাকসেস পেয়েছেন, পরের ম্যাচে তিনি আবার সাহস করবেন যে না, এটাতে তো আমার সাকসেস রেট আছে, আমি এই শটটা আবার খেলবো। তখন গিয়ে কনফিডেন্স পাবে, তখন তো এটা তার সিগনেচার শট হয়ে যাবে। এই যে জিনিসগুলো আমাদের প্লেয়ারদের আরো ইমপ্রুভমেন্টের জায়গা আছে। সাহসটাই হয়তো এখানে বড় বিষয়। আর এবার একটু সামনের দিকে যদি তাকাই, বাংলাদেশ ইন্ডিয়া ম্যাচ, একই সাথে এটার সাথে বলতে হচ্ছে পাকিস্তান ম্যাচের কথা, কারণ 24-25 পর পর ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ। এখানে একটা জায়গায় আমি একটা মতামত দেখেছি একজনের, আপনি বলবেন আপনার মতামত কি এখানে, যে যেহেতু পরপর ম্যাচ, প্লেয়াররা টায়ার্ড থাকতে পারে, প্লেয়ারদের ওই বিষয়টা হতে পারে, সেক্ষেত্রে বেঞ্চে প্লেয়ারদের ইন্ডিয়ার সাথে খেলায় দেন, কারণ ওখানে আমাদের হারার চান্স বেশি। ইম্পর্টেন্ট প্লেয়ারদের পাকিস্তান ম্যাচের জন্য ফ্রেশ রাখেন, পাকিস্তানের সাথে জেতার ফুল চেষ্টা করেন। মানে এই না, আমি এই থিওরির সাথে একমত না অনেস্টলি। মানে আমাদের এখন প্রত্যেকটা ম্যাচই তো ডু অর ডাই, মানে আর ইন্ডিয়ার মতো টিমের এগেনস্টে খেলা তো খুব বেশি সুযোগ হয় না আমাদের। তো আপনি একটা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নের সাথে খেলবেন, আপনি আপনার বেস্ট টিমটা খেলাবেন, বেস্ট মন মানসিকতা নিয়ে যাবেন, তাদেরকে হারানোর চেষ্টা করবেন। মানে কোনো শর্টকাট নাই কিন্তু আপনার সাকসেসের। সো আমাদের ভালো ইমপ্রুভ করতে হলে ভালো টিমের এগেনস্টে ভালো খেলতে হবে। আমাদের যারা বেস্ট কম্বিনেশন মনে হবে তাদেরকেই খেলাতে হবে। এবং আমি তো বিশ্বাস করি বাংলাদেশের ক্ষমতা আছে ইন্ডিয়াকে হারানোর। মানে নো টিম ইজ ইনভিনসিবল ইন স্পোর্ট। অন আ গিভেন ডে যে কেউ ম্যাচ জিততে পারে। লাস্ট ম্যাচে ওমান ইন্ডিয়ার সাথে যা করলো, এক্স্যাক্টলি। আপনি ইন্ডিয়ান প্লেয়ারকে জিজ্ঞেস করবেন যে আপনি কি বাংলাদেশকে লাইকলি নিচ্ছেন, তারা বলবেন না আমি লাইকলি নিচ্ছি না। এটা কিন্তু বলার জন্য বলে না, অ্যাকচুয়ালি স্পোর্টসে স্পেশালি টি-20 ফরম্যাট আর লিমিটেড ওভার ক্রিকেটে যে কোনো দিন যে কোনো দল যে কোনো দলকে হারাই দিতে পারে। একটা ব্যাড ডে ইন্ডিয়া যেতে পারে, ওই দিন আমাদের গুড ডে যাইতে পারে, লাক আমাদের ফেভার করতে পারে, আমরা ভালো ক্রিকেট খেলতে পারি, আমরা জিততে পারি। এই চিন্তা যদি না থাকে আমরা তো কখনো জিতবো না। সো আমার মনে হয় যে বেস্ট পসিবল চিন্তা নিয়ে নামা উচিত, বেস্ট পসিবল রেজাল্টের আশা করেই নামা উচিত। এবং আমার মনে হয় যে বাংলাদেশের ওই ক্যাপাবিলিটি আছে। একটা ম্যাচ যেহেতু আমরা জিতে গিয়েছি, আমাদের এখান থেকে আরেকটা ম্যাচ জিতলেই তো আমরা ফাইনাল, তাই না? এখন ইট ক্যান বি ইন্ডিয়া, ইট ক্যান বি পাকিস্তান, এমন কি হতে পারে 2 ম্যাচ জিতেও আমরা মানে চ্যাম্পিয়ন হওয়ার জন্য ফাইনাল যেতে পারি। সো যত বেশি কনফিডেন্স আমাদের দিকে ঝুলিতে আমরা ভরবো, আমাদের জন্য সামনে আরো কাজে দেবে। এশিয়া কাপ তো নট দ্য এন্ড অফ দ্য ওয়ার্ল্ড, তাই না? এরপরে আবার টি-20 ওয়ার্ল্ড কাপ রয়েছে। সো আমাদের অনেক দূর যেতে হবে। লাস্ট ম্যাচের কথাই যদি শুধু বলি, দুবাইয়ের এই উইকেটে দেখা গেছে রাতের খেলায় 160-70 রানও হয়তো এনাফ হচ্ছে না। সো ইন্ডিয়ার এগেনস্টে গিয়ে বাংলাদেশের আরেকটা বিষয় এসেছে যে ইন্ডিয়াকে চেস করতে দেওয়া যাবে না। সো যদি ইন্ডিয়া প্রথমে ব্যাটিং করে, বাংলাদেশের কত রান ডিফেন্ড করার টার্গেট করা উচিত? টি-20 ক্রিকেটে এখন আপনি ফার্স্টে ইন্ডিয়ার মতো দলের এগেনস্টে যদি টার্গেট সেট করতে যান, তাহলে তো 180-র নিচে ভাবা ডিফিকাল্ট। মানে আপনি 180 প্রথমে ভাবতে হবে যে 180 তো আমাদের করতেই হবে। তো তারপরে গিয়ে হয়তো পিচের কন্ডিশন বা সিচুয়েশনের উপর ডিপেন্ড করে হয়তো সেটা অ্যাডজাস্ট হয়ে 170 হতে পারে, 190 হতে পারে, 200 হতে পারে, 160ও হতে পারে। বাট আমাদের মানে ওই জায়গাটায় রাখতে হবে যে ইন্ডিয়ার মতো দলের এগেনস্টে আমাদের কোনো মানে গেম খেলতে হবে। ওই মিডিয়কার ক্রিকেট খেলে ইন্ডিয়ার সাথে জেতা সম্ভব না। যে ওদের মানে 70% খেললেও বাংলাদেশকে হারা দিতে পারবে, তাদের ওই ক্ষমতা রয়েছে, কারণ স্ট্রেংথ ওয়াইজ কিন্তু তাদের স্ট্রেংথটা বেশি। সো আমাদের ওদেরকে ওভার পাওয়ার করতে হইলে আমাদের ওদের থেকে পার্সেন্টেজ অফ ভুল কম করতে হবে, আমাদের কাজগুলো ভালো করতে হবে, পাওয়ার প্লেতে রান ভালো তুলতে হবে, শুরুতে উইকেট ফেলতে হবে। এই বেসিকগুলো না করলে তো ইন্ডিয়ার এগেনস্টে জেতা পসিবল না। আপনি যখন আপনার ওয়ার্ল্ডের বেস্ট টিমের এগেনস্টে খেলবেন, আপনার সব দিক বক্সগুলো টিক করতে হবে, হয়তো 1-2টা মিস যাইতে পারে। ওভারঅল আমার মনে হচ্ছে যে মানে আমাদের এখন যে রিদমটা রয়েছে, আমাদের কিন্তু ভেরিয়েশন আছে। স্পিন বলছিলেন যে ওদের দলেও কিন্তু স্পিন খুবই ভারী একটা দল, কিন্তু আমাদের স্পিন ভালো খেলছে আমাদের প্লেয়াররা, এটা আমাদের একটা অ্যাডভান্টেজ। যে গতদিন শ্রীলঙ্কা কিন্তু একজন
তিনজন বোলার শট ছিল, তাদের ওই ওয়ার্ল্ড কোয়ালিটি স্পিনার মাত্র একজনই ছিল, তার কারণে কিন্তু তারা কিছুটা পিছিয়ে গেছে। ইন্ডিয়ার কিন্তু স্পিনের কোয়ালিটি আরও বেটার, সো তাদের এগেনস্টে রান করাটা আরও টাফ হবে। ইনফ্যাক্ট আফগানিস্তানের ক্ষেত্রেও শুধু রাশিদ খান ছাড়া কিন্তু আর কেউ ওই দিন ক্লিক করতে পারেনি, বাজে জায়গায় বল করেছে। সো ইন্ডিয়ার এগেনস্টে হয়তো বাজে জায়গায় বল আরও কম আসবে। সো আমাদের টার্গেট স্কোরার কাকে আমরা টার্গেট করব, কার ওই দিন ব্যাট ডে যায়, আমাদের এগুলো মানে মাথায় রাখতে হবে। এবং আমাদের যে বোলিংয়ের শক্তি আছে, আমরা এনিথিং অ্যাবভ 160 170 আমাদের ডিফেন্ড করার মতো ক্ষমতা রয়েছে। তবে ইন্ডিয়ার সাথে একটু টাফ হবে, ইম্পসিবল না, বাট আমার মনে হচ্ছে যে একটা চান্স, মানে এখন বাংলাদেশ ভাবতে পারে যে আমাদের যে মোমেন্টাম আছে আমরা ইন্ডিয়াকেও হারাতে পারি। 11-এর কথা যদি বলি, আমরা আফগানিস্তানের সাথে যখন খেলেছি, সাইফ হাসান আর শামীম পাটোয়ারিকে দিয়ে বল করাতে হয়েছে এবং সেখানে 4টা ওভার সম্ভবত 55 রান তারা কনসিড করেছিলেন, যে ভোগান্তির কারণে গত ম্যাচে 5টা প্রপার বলার নিয়ে বাংলাদেশ খেলেছে। তো নিশ্চয়ই নেক্সট ম্যাচে ইন্ডিয়ার সাথে এর ব্যতিক্রম করার উপায় নেই। একাদশে কোন চেঞ্জটা আপনি দেখতে চান? না না, আপনার 5টা বোলিং অপশন রাখতেই হবে, স্পেশালি টিম এগেনস্ট ইন্ডিয়া, মানে আপনাকে অপশন নাই আর। এখন আমাদের তো গত ম্যাচে আমরা 5 জন খেলেছি, এখন এখান থেকে হয়তো এদিক ওদিক হতে পারে, হয়তো মেবি শরীফুলের জায়গায় তানজিম সাকিব আসতে পারে, মেবি নাসুমের জায়গায় রিশাদ আসতে পারে, বা নাসুম ভালো বল করছে, মাহিদিও ভালো বল করেছে, ইটস এ টাফ কল। মানে বাট আমাদের ব্যালেন্সটা ঠিক আছে, আমাদের স্পিন 2 জন খুবই ভালো স্পেশালি স্পিনার রয়েছে, 3 জন প্রপার পেস বোলার রয়েছে, 3 জন 3 রকমের বোলার। সো ওই জায়গা থেকে আমাদের সাইফ 1-2 ওভার চিপ ইন করে দিতে পারে, শামীম পাটোয়ারিও পারে, এটা আমাদের অ্যাডভান্টেজ। বাট তাদের উপর ভরসা করে যদি আমরা ব্যাটিং ডিপ করতে যাই তাহলে আবার ডিফিকাল্ট। কিন্তু আমাদের যদি রান করতে হয়, আমাদের ওই 7-8 জনকেই রান করতে হবে, উপরে 6-7 জনকেই রান করতে হবে। এছাড়া আপনি ওই লোয়ার অর্ডার বাড়ায় লাভ নাই, যে একটা প্লেয়ার 3 বল খেলে 8 রান করলো, এটা তো কিছু হবে না আসলে। আর আমার মাঝে মধ্যে মনে হয় যে মানে আপনি সোহানকে খেলাইলে সোহানকে প্রপার ব্যাটার হিসাবে খেলান, মানে আপনি তাকে কি হিসাবে খেলাচ্ছেন আমি জানি না, বাট যদি খেলাইতে হয় তার ব্যাটিংটা যেহেতু তিনি রিদমে রয়েছে, আপনি যদি ভাবতে চান যে আমি জাকেরকে খেলাবো না সোহানকে খেলাবো, এটা একটা অপশন হতে পারে। এখানেও আমি ভাবতে চাই যে, কারণ যেহেতু সোহান টাচে রয়েছে। তো যদি আমরা ধরেন বিবেচনা করি এইভাবে, জাকিরকে আমরা একটু বিশ্রাম দিলাম, সোহান টাচে, সেই বিবেচনায় তাকে আনলাম, তানজিম সাকিবকেও হয়তো আমাদের দরকার ইন্ডিয়ার এগেনস্টে ম্যাচে, রিগার্ডিং তার যে অ্যাগ্রেশনটা রয়েছে সেটা দরকার, আদার দেন তার বোলিং স্কিল। একই সাথে অভিষেক শর্মার এগেনস্টে তার রেকর্ড খুবই ভালো, 2বারে দেখা সম্ভবত 2বারে তাকে আউট করেছেন। টপ অর্ডার বারবার ইন্ডিয়া তানজিম সাকিবের সামনে হচ্ছে গিয়ে বলা যায় যে ফেল করেছে। তো সেই জায়গায় তানজিম সাকিবকে নিশ্চয়ই দরকার একাদশে। হ্যাঁ, মানে এই ধরনের ওই যে আমরা বললাম না, উইনিং কম্বিনেশন বলতে আর এখন কিছু নাই আমাদের অপোজিশনের স্ট্রেংথ উইকনেস অনুযায়ী আমাদের টিমটা সাজাতে হবে। আমি তানজিম সাকিবকে দেখতে চাই অনেস্টলি, এবং আমার মনে হয় যে তার ওই অ্যাগ্রেশন যেটা বলছিলেন এটা অনেক হেল্পফুল বাংলাদেশের জন্য। অনেক ইভেন্টে তিনি শুরুতে যদি 2টা আর্লি উইকেট ফেলে দিতে পারে ইন্ডিয়া, তাহলে বাংলাদেশে অনেক অ্যাডভান্টেজ থাকে। মুস্তাফিজ দারুণ বোলিং করছেন। সো আমাদের 3 জন পেসারের মধ্যে যদি অ্যাটলিস্ট একজনের ব্যাট ডেও যায়, বাট স্টিল 2 জন যদি কাভার করে দেয়, তখন কিন্তু দেখবেন যে অপোজিশনের বেশি রান করার চান্সেসটা কমে আসে। 5 জন বোলারের মধ্যে 1-2 জনের অফ ডে যাবেই, এটা আপনাকে ধরেই খেলতে হবে। এর জন্যই ধরেন 160 170 যদি আমরা টার্গেট করে খেলি, যে আমরা 170 চেস করার মতো ক্ষমতা আছে নাকি আমাদের, বা 170-এর মধ্যে তাদেরকে আটকানোর ক্ষমতা আছে নাকি আমাদের, এই ভেবে যদি খেলি তাহলে আমার মনে হয় যে আমাদের ওই চান্সেসটা থাকবে। কারণ এই যে পিচ দেখলাম, এটা 200-র সারফেস না, 200 করা খুবই ডিফিকাল্ট। সো এনিথিং অ্যাবভ 170 খুবই ট্রিকি টাস্ক। যদিও বাংলাদেশ খুব ভালো চেস করেছে গতদিন, আমার মনে হয় যে ওই কনফিডেন্সটা বাংলাদেশে কাজে দিবে। তাহলে একেবারে স্পেসিফিক্যালি প্লেয়ার টু প্লেয়ার ধরে বলে না, আমাদের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু ভাই তিনি বলে আসেন লাইক টু লাইক প্লেয়ার, কার বদলে কাকে নিচ্ছি। আপনার মতামত অনুযায়ী লাইক টু লাইক হিসেবে আমরা ধরলাম শরীফুলের জায়গায় তানজিম সাকিব, এভাবে কয়টা পরিবর্তন, কাকে কাকে চাচ্ছেন? টাফ কল। আমি সোহানকে চাই জাকেরের জায়গায় মেবি, যদিও আনফেয়ার হবে জাকেরের জন্য, একটু মনে হবে যে ওই আউটটার জন্যই কিনা তাকে বাদ দেওয়া, বাট না, ওরকম কিছু না। জাকের মানে ও যথেষ্ট পরিমাণ বলও পাচ্ছে না, কিন্তু দেখা গেল যে 4 বল 5 বল 6 বল পাচ্ছে, ওই জায়গায় সোহানও হয়তো ওরকমই পেতে পারে। বাই তো ওয়াই নট ট্রাই সামওয়ান এলস, ফিল্ডিং ওয়াইজও 2 জনই সমান সমান। সো আমি আরেকজনকে দেখতে তো সমস্যা নাই। আর এদিকে হ্যাঁ, শরীফুল আর তানজিম তো লাইক টু লাইক না, লেফট অ্যান্ড রাইটই, বাট স্টিল আমি তানজিম সাকিবকে এগিয়ে রাখবো, কারণ বিকজ অফ হিজ রেকর্ডস অ্যান্ড অল। সো ওই জায়গাটা থেকে আমার মনে হচ্ছে যে সাকিব, মুস্তাফিজ, তাসকিন, আর মেবি তাসকিনকেও রেস্ট দিয়ে তানজিম সাকিবকে আনতে পারে, কারণ লেফটি সিমার গতদিন দেখেছি
শুভমান গিলকে, ওমানের একজন বোলার কিন্তু ইনসুইং দিয়ে আউট করেছে এবং সঞ্জু স্যামসংকেও কিন্তু কয়েকবার বিট করেছে। সো বাঁহাতি সিমার এগেনস্ট ইন্ডিয়া একটা বড় একটা এক্সপেক্টার হতে পারে। ওই জায়গায় তাসকিন মেবি রেস্ট হইতে পারে, তো তানজিম সাকিব আসতে পারে। এছাড়া এই দুইটার বাইরে আমি খুব একটা চেঞ্জ দেখতেছি না আসলে, মানে প্লেইং 11-এ। লাস্ট প্রশ্ন করব আমাদের এই আলোচনায় যে মেবি রিশাদ আসতে পারে। এক্স্যাক্টলি, আমি রিশাদের কথা বলতে রিশাদ যাচ্ছিলাম। মেবি আসতে পারে, লেগ স্পিন অপশন যেহেতু আছে তাদের, যেহেতু তারা নাসুমকে বেটার খেলে কিনা এটা একটা দেখার ব্যাপার থাকবে, বা মাহিদি যেহেতু গত ম্যাচে ভালো করেছে, আমার মনে হয় নাসুমকে ড্রপ দিয়ে হয়তো রিশাদকে আনা যেতে পারে। এই ছাড়া আর অপশন নাই তো। সেটাই, অপশনও নেই আসলে খুব একটা। এখন লাস্ট প্রসঙ্গ যেটা, যে গত দিন আজকে পাকিস্তানের এগেনস্টে ইন্ডিয়ার ম্যাচ, এই ম্যাচ নিয়ে যদিও প্রশ্ন করা হয়েছিল সূর্য কুমার যাদবকে যে বাইরের বিষয়ে অনেক কথা, মনোযোগ ধরে রাখা, পাকিস্তানকে কিভাবে খেলবেন, সে উত্তর দিয়েছে জাস্ট প্লেয়ারদের বলবো ফোন বন্ধ করে, সুইচ অফ করে, দরজা বন্ধ করে ঘুমাও। So, হয়তো কিছুটা গোনায় না ধরার মতো মানসিকতা মেবি এটা বাংলাদেশের ক্ষেত্রে থাকলেও থাকতে পারে। যত কিছুই থাকুক, সবকিছুর জবাব নিশ্চয়ই বাংলাদেশ মাঠে পারফরমেন্স দিয়েই দিতে পারবে বা দিতে হবে। আমি ফার্স্ট অফ অল মানে ইটস জাস্ট আনাদার গেম, এভাবে দেখা উচিত। আমরা ইন্ডিয়ার সাথে খেলতেছি, ফাটায় ফেলবো, দেখায় দিব, রিভেঞ্জ নিব, এইসব যত ভাববেন আপনি নিজের উপর প্রেশার নেবেন। মেনে নেন ইন্ডিয়া ভালো টিম, বাট অন আ গিভেন ডে উই ক্যান বিট দেম। আমরা ক্লিয়ার মাইন্ডসেট নিয়ে যাব, আমরা আমাদের বেস্ট ক্রিকেট খেলবো, যদি সম্ভব হয় ইন্ডিয়াকে হারাই দিব। আমরা হারাইতে তো যাব, কেউ খেলতে তো নামে হারার জন্য না, জেতার জন্যই নামে। সো আমরা এত কিছু না ভেবে, আমার মনে হয় যে আমরা এখন যে টাইপের বডি ল্যাঙ্গুয়েজ দেখাচ্ছি, আমরা কিন্তু খুব কাম, কালেকটিভ, কম্পোজ। আমার লিটনের বলি, ক্যাপ্টেন্সি বলি বা লিডারশিপ বলি, আমরা মাঠে কিন্তু খুব বেশি নাটক করছি না। যেটা একদম বাংলা কথায় যদি বলি, আমরা মাঠে বেশি মানে ওভার অ্যাগ্রেশন বা ওভার কনফিডেন্স এগুলো কিচ্ছু দেখাচ্ছি না। আমরা আমাদের মাথা নিচু রাখছি, আমরা আমাদের কাজ করছি। যেটা আফগানিস্তান কিন্তু শুরুর দিকেই একটা বড় স্টেটমেন্ট করে কিন্তু প্রেশারটা নিজেদের দিকে নিয়ে নিয়েছে। সো ওই জায়গাটা থেকে আমরা এখনো ওই দল হয়ে মানে গড়িনি এখনো, যে আমাদের ঘোষণা দিয়ে দিয়ে আমরা ভালো খেলবো বা এই করবো। আমাদের মাথা নিচু করে খেলা দরকার। ভালো ক্রিকেট খেললে সবাই ভালোই বলবে, খারাপ ক্রিকেট খেললে আমরাও জানবো যে আমরা খারাপ ক্রিকেট খেলেছি। বাট মানে আগে থেকে কথা বলে তারপর ওটা না করতে পারাটা, এটা একটু ডিফিকাল্ট, নিজের উপর প্রেশার নেওয়া হয়ে যায়। আমাদের এই যে অফ দ্য ফিল্ড যেভাবে আমরা এখন চলছি, আমার মনে হয় এটা চলাই ভালো। আর মানে আরেকটা শুনেছিলাম যে টুর্নামেন্টের আগ দিয়ে একটা খুব কথা হইতেছিল যে সেকেন্ড বেস্ট টিম ইন এশিয়া। আই ডোন্ট নো হু সেড দিস ফার্স্ট, বাট পুরো টার্মটাই আমার কাছে ভুল মনে হয়। এটা হচ্ছে গিয়ে মানে যে সেকেন্ড বেস্ট টিম বলতে কি বোঝাচ্ছেন? যে বেস্ট টিম একটা তো ফিক্সড আছেই, বাকিগুলোর মধ্যে কেউ সেকেন্ড, এভরিথিং ইজ ফিক্সড, তাহলে তো ইনভিনসিবল হয়ে গেল। তাহলে আর খেলার দরকার কি? মানে খেলে তারপরে দেন ইউ প্রুভ এগেন দ্যাট উই আর দ্য সেকেন্ড বেস্ট, মানে উই আর দ্য বেস্ট টিম। আর যে ফাইনালে উঠছে ও সেকেন্ড বেস্ট টিম। এশিয়া কাপ বা ওয়ার্ল্ড কাপ কেন হয়? 1 বছর পর পর, 2 বছর পর পর হয়, কারণ হচ্ছে গিয়ে যে ওই বছরটার পুরা সময়টাতে ওই টিম দুইটা যেটা ফাইনাল খেলেছে, যে চ্যাম্পিয়ন হচ্ছে চ্যাম্পিয়ন, ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, এর জন্য পুরো ওয়ার্ল্ড কাপ হওয়ার আগ পর্যন্ত তাদেরকে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন বলে, রানার্স আপ যারা আছে তাদেরকে রানার্স আপ বলে। সো এর বাইরে সাডেনলি আমি ঘুরাই না, মানে আজকে একটা বায়োলেটারাল সিরিজ জিতছে দেখে আফগানিস্তান সেকেন্ড বেস্ট টিম ইন এশিয়া, আমি এটা বলে দিলাম। এটাকে তো ব্যাক করতে হবে আমাকে। এখন দেখেন আফগানিস্তান বাদ হয়ে গেছে সুপার 4 থেকে। মানে ধরেন ইন্ডিয়া ফাইনাল খেললো না, তাহলে কি আমি বলবো যে মানে এশিয়ার বেস্ট টিম তাইলে ইন্ডিয়া না? বাট আমি তো স্টিল বলবো এশিয়ার বেস্ট টিম ইন্ডিয়া। বাট বাদ হয়ে গেছে দেখি কি ও বেস্ট টিম না? এই আগে এই স্টেটমেন্ট গুলা করা ঠিক না। এগুলো আমার মনে হয় কি টিআরপি মিআরপি এগুলোর জন্য করে, যে একটু মানে লাইমলাইট, একটু লাইক, ভাইরাল টাইরাল হওয়ার জন্য করে আর কি। এগুলা ইভেন ইন্ডিয়ানরাই বেশি করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন এটাই হচ্ছে আর কি, যে মানে একটু ছোট করে দেখানোর প্রবণতাটা কিছু মানুষের আছে। এটা প্লেয়াররা করে না, দেখবেন সমর্থকরা করে অনেক ক্ষেত্রে। প্লেয়াররা হয়তো জানেও না, বা এক্স প্লেয়ার কেউ একটা জোশে এসে বলে দিল, বাট ওই প্লেয়াররা কিন্তু এত এরকম মানে কি বলবো ওটাকে, যে অহংকারী বা এত নিজেদের উপর এত চাপ নেয় না, কিন্তু তারা ডাউন টু আর্থই থাকে। এটা বাইরের যারা মানুষ নয়েজ ক্রিয়েট করে, সূর্য কুমার যাদব এর জন্যই হয়তো বলেছেন যে বাইরে অনেকে হয়তো অনেক নয়েজ ক্রিয়েট করবে, বাট আমরা ওটা শুনবো না, আমরা আমাদের কাজটা করে যাবো, which is right. Yes. End of the day, your performance will talk. আমি ভাই, it was very enjoyable talking to you. Thank you so Same much. here, brother. Same here. Thank you. দর্শক এতক্ষণ শুনছিলেন আমাদের আলোচনা কিংবা আড্ডা। বাংলাদেশ ভালো করবে ইন্ডিয়ার এগেনস্টে, সেই ম্যাচে আপাতত হয়তো চোখ রাখা উচিত। এরপরে আমরা হয়তো আবারও খুশি মনে হাসি মুখে আপনাদের সামনে এসে কথা বলতে পারবো। সে পর্যন্ত ক্রিক ফ্রেন্সিতে চোখ রাখুন। আমি জয়ন্ত বিন্দু বিদায় নিচ্ছি।